কদিন আগেই পূর্ণিমা গেছে, ফলত চাঁদের আলোয় চারপাশ বেশ ভালোই দেখা যাচ্ছে। সেই আধো অন্ধকারের মধ্যে দিয়ে পাগলের মতো ছুটে চলেছে একটা মেয়ে। হালকা চাঁদের আলোয় যেটুকু পথ দেখা যাচ্ছে সেখান দিয়েই দৌড়চ্ছে মেয়েটা। তার পেছনে দৌড়চ্ছে একদল যুবক। জঙ্গলের মধ্যে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে দৌড়চ্ছে যে ঠিক কতজন আছে সেই দলে তা বলা শক্ত। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে সামনের মেয়েটাকে থামতে বলছে তারা, তবে সে প্রাণ ভয়ে ছুটে চলেছে। তার কানের কাছে কে যেন বিড়বিড় করে বলছে, যা আরেকটু, এরপরেই তোর সব বিপদ কেটে যাবে। ওই যে বেটি বসে আছে, ওই তোকে রক্ষা করবে, সকল পাপের বিনাশ করবে। কথাগুলো যেন জাদুর মতো কাজ করছে মেয়েটার কাছে। অবশেষে ছুটতে ছুটতে সে গিয়ে পড়ল একটা ভাঙা মন্দিরের চাতালে। এটা কোন মন্দির, কার পুজো হয় এখানে তা জানার উপায় নেই। মন্দিরের দরজা বন্ধ, বহু পুরনো এক তালা দিয়ে। আর কোনো পথ নেই। ইতিমধ্যেই তার পেছনে যারা ছিল তারা এসে উপস্থিত হয় সেখানে। একে একে 5 জন এসে দাঁড়ায় সেখানে। তাদের মধ্যে যে মাথা, সে একদম কাছে ঘেঁষে আসে মেয়েটার। ওদের ওইভাবে এগোতে দেখে পেছোতে শুরু করে মেয়েটা। একটা সময় হুমড়ি খেয়ে পড়ে পাশে পড়ে থাকা একটা পাথরের ওপর। আর বাঁচার উপায় নেই। তাও একটা শেষ চেষ্টা হিসেবে ও হাত জোর করে কাকুতি মিনতি করতে থাকে। কে এবার বাঁচাবে তোকে? অনেক ঘোল খেয়েছিস তুই, তোর মুক্তি নেই। আমাকে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো? কখনো না। আমি তোমাদের কি ক্ষতি করেছি, কি করেছি? আমি ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কোনো ক্ষতি করিসনি, কিন্তু তোকে ছেড়ে দিলে ক্ষতি হবে বই কি। আমি আমি কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে যেতে দাও, আমাকে আমাকে যেতে দাও, ছেড়ে দাও আমায়। আমি 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 কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। না, আর এই আকুতিতে কোনো কাজ হয় না। সর্দার গোছের লোকটা কিছুটা পিছিয়ে গিয়ে বাকি 4 জনকে ইশারা করে। এতক্ষণ ওরা যেন এই ইশারাটার অপেক্ষাতেই ছিল। এবার ওরা ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ওপর। চলতে থাকে ধস্তাধস্তি। তবে ওরা কেউ খেয়াল করেনি এসবের মাঝে কখন ওরা গিয়ে পড়েছে পুরো মন্দিরের সামনে থাকা ধুলো মাখা বিশাল বেদির ওপর। মেয়েটার সারা শরীরে বিভিন্ন জায়গায় ক্ষত তৈরি হয়েছে। সেখান থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে ওই বেদিতে। এমন সময় কান ফাটানো একটা চিৎকার শোনা গেল। সকলের বুক যেন কেঁপে উঠল। কিছুক্ষণের জন্য যেন সবাই চুপ করে গেল। মেয়েটা সুযোগটা কাজে লাগিয়ে ওদের ধাক্কা দিয়ে উঠে গেল বটে, তবে বিশেষ লাভ হলো না। ওকে ধর, ওকে, ওরা ওখানে আরো কেউ আছে, এত সময় নেই, চল তাড়াতাড়ি। কথাটা বলে সেও এগিয়ে যায় মেয়েটার দিকে। তখন আবার সেই ভয়ঙ্কর চিৎকার ভেসে আসে, যেন কেউ প্রবল আক্রোশে হুঙ্কার দিচ্ছে। আর মুহূর্তের মধ্যেই মন্দিরের পেছন দিকে একটা অবয়বের আবির্ভাব হয়। হালকা চাঁদের আলোয় প্রথমে তাকে কোনো চার পেয়ে মনে হলেও ধীরে ধীরে সেটা এগিয়ে আসতে বোঝা গেল সেটা একটা মানুষের অবয়ব। তবে তাকে যেন ঠিক মানুষ বলাও যায় না। ধীরে ধীরে সে 2 পায়ে দাঁড়ালো। তারপর হুঙ্কার দিতে দিতে তেড়ে এলো ওদের দিকে। এই, তুই কে? এখানে কি করছিস? সর্দার গোছের লোকটার এই কথার প্রত্যুত্তরে কেবল একটা হুঙ্কার ভেসে এলো। চাঁদের আলোয় এবার যেন স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে। গায়ের রং শ্যামবর্ণ, হাঁটু অবধি লম্বা চুল যেন আলু থালু হয়ে আছে। পরনে বহু পুরনো কালো কাপড়, গলায় কানে ও 2 হাতে রূপোর অলঙ্কার।
ধীরে ধীরে সে গিয়ে ঝাঁপিয়ে পড়ল সর্দার গোছের লোকটার উপর। তার হাতগুলো যেন ধারালো ছুরির ফলার মতো গেঁথে যাচ্ছে লোকটার গলায়। বাকিরা আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করল বটে, তবে লাভ কিছু হলো না। ওই অবয়ব এবার লোকটার গলা ছেড়ে মাথার চুলগুলো মুষ্টিবদ্ধ করল, তারপর তাকে টানতে টানতে নিয়ে গেল ভাঙা মন্দিরটার দিকে। এতক্ষণ যে মেয়েটাকে ঘিরে ধরেছিল ওরা, সে অবাক ও বিস্ফারিত চোখে সেদিকে তাকিয়ে রইল। সেই নারী মূর্তি প্রবল আক্রোশে ওই সর্দার গোছের লোকটাকে নিয়ে এক জায়গায় ধাক্কা দিয়ে ফেলে দিল। ঠিক যেভাবে একটু আগে মেয়েটা পিছিয়ে যাচ্ছিল, এবার ওই লোকটা ঠিক একইভাবে পিছিয়ে যেতে লাগলো। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? কিছু কর। কেউ কিচ্ছু করতে পারবে না, আজ তোদের আর ছাড় নেই। না না না, এ হতে পারে না, এ হতে পারে না। কথাটা বলে সে উঠে দাঁড়িয়ে অবয়বটার ওপর ঝাঁপিয়ে পড়তে যায়, তবে এক প্রচণ্ড লাথিতে ছিটকে পড়ে মাটিতে। অবয়বটা এবার তার উপর ঝাঁপিয়ে পড়ে ওর পেট চিরে ফালা ফালা করে দেয়। লোকটার আর্তনাদে সেই জায়গাটা যেন কেঁপে উঠল। ধীরে ধীরে ছটফট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেল লোকটার দেহ। বাকিরা পালানোর চেষ্টা করল, তবে লাভ হলো না কিছু। অবয়বটা ওই লোকটাকে ছেড়ে দিয়ে হুঙ্কার দিয়ে বাকিদের দিকে ছুটে গেল, তারপর তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল। একটু আগে চোখের সামনে এমন ভয়াবহতা দেখে ওদের সারা শরীর যেন অবশ হয়ে গেছিল। এই সুযোগে সেই অবয়ব ওদের ধর থেকে মাথাটা আলাদা করে দেয় নিজের হাতের নখের সাহায্যে। সেই রক্ত ফিনকি দিয়ে গিয়ে লাগে ওর ওই খোলা চুলে আর মুখে। তারপর এক অদ্ভুত হাসি নিয়ে তাকায় ওই মেয়েটার দিকে। এখন তাকে দেখে মনে হচ্ছে না যে একটু আগে সে ঠিক কীরকম ভয়ানক কাণ্ড ঘটিয়েছে, তবে মেয়েটা আর সহ্য করতে না পেরে ওখানেই জ্ঞান হারায়। আর তাকে ঘিরে পড়ে থাকে সেই লোকগুলোর মৃতদেহ, যাদের সারা শরীরময় অজস্র ক্ষতচিহ্ন, চোখগুলো ভয়ে বিস্ফারিত। তবে দিনের আলোয় আর সেই মেয়েটাকে খুঁজে পাওয়া গেল না। ওই বনের মধ্যে ঠিক কি ঘটে গেল তাও আর জানা গেল না। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্পগুলো শুনে চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আমরা নিয়ে আসি আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য আলাদা কিছু গল্প, অর্থাৎ যে গল্পগুলো শুধুমাত্র শুনতে পাবেন আমাদের এক্সক্লুসিভ শ্রোতারা। তাই অনুগ্রহ করে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, যদি পারেন 29 টাকা দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আপনারাও শুনতে পাবেন এরকম অসাধারণ কিছু গল্প, যেগুলো আমরা পরিবেশনা করে থাকি শুধুমাত্র আমাদের বিশেষ সদস্যদের জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনারা শুনবেন লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর কলম থেকে একটি বিশেষ স্বাদের ভৌতিক কাহিনী, কাটেরি আম্মা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, প্রজ্ঞা চক্রবর্তীর কলম থেকে কাটেরি আম্মা। আরে তাড়াতাড়ি কর, কত সময় লাগে একটা কাজ করতে? হ্যাঁ, পান চিবোতে চিবোতে কথাগুলো বলে ওঠে সমীরবাবু। সমাজের চোখে একজন প্রমোটার হলেও বাড়ি বানানোর পাশাপাশি ড্রাগস আর মেয়ে পাচারের ব্যবসা চালান বেশ রমরমিয়ে। তার আন্ডারে কত লোক যে কাজ করে আর কত জায়গায় যে তারা থাকে, এ হিসেব বোধহয় সে নিজেও দিতে পারবে না। আজ একটা বড় ডিল হওয়ার কথা, তাই সকাল থেকে বেশ স্তব্ধতা সবার মধ্যে।
এমন সময় একটা লোক ছুটতে ছুটতে সেখানে এসে হাজির হলো। স্যার 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 সর্বনাশ হয়ে গেছে স্যার। আবার কি হলো? স্যার ওই বসুপুর গ্রামে আমাদের যে ঘাঁটিটা ছিল ওখান থেকে সব মেয়ে নিখোঁজ হয়ে গেছে। প্রায় 10 জন ছিল। ইয়ার কি হচ্ছে এখানে? তোদের টাকা দিয়ে এমনি এমনি পুষছি, একসাথে এত মেয়ে গায়েব হয়ে গেল কি করে? জানি না স্যার, সকালে ওখানে যে গার্ড পাহারা দেয় সেই আমাকে ফোন করে জানালো। ওখানে দায়িত্ব কারা ছিল? রকি স্যার। শালা, হাতে চুরি পরে গা টাকা দিয়েছে নাকি? খুঁজে আনো ওই হারামিটাকে, সাথে ওই গার্ডটাকেও ধরে নিয়ে আসবি। কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে চলে যায় সমীরবাবু। ওখানে দাঁড়িয়ে রাজ ভাবতে থাকে কি করা যায়। এত টাকার লোকসান বস কোনো মতেই ছেড়ে দেবে না ওদের, কিন্তু রাতারাতি 10টা মেয়ে আর 5টা লোক কিভাবে উবে গেল তা যেন ওর মাথায় ঢুকছে না কোনো মতে। এমন সময় ওর মাথায় বেশ কিছু বছর আগে শোনা একটা কথা বিদ্যুতের মতো খেলে গেল। তবে কি ওই কথাগুলো সত্যি ছিল? এমন সময় সমীরবাবু এসে চিৎকার করে বলল, এই যে ঠিক 24 ঘন্টা, তার মধ্যে ভালোই ভালোই মেয়েগুলোকে খুঁজে পুরো ব্যাপারটা সলভ কর, নয়তো তোকেও আর খুঁজে পাওয়া যাবে না। স্যার আমি চেষ্টা করছি। চেষ্টা নয়, আমার কাজ চাই, নয়তো ইউ নো দিস। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। সমীরবাবু চলে যেতেই পকেট থেকে রুমালটা বের করে ঘাম মোছে রাজ। এসির ঠান্ডা ঘরে দাঁড়িয়েও যেন সারা শরীর ঘেমে গেছে ওর। আর কিছু না ভেবে বসুপুর গ্রামে যাবে বলেই মনস্থির করে ফেলে সে। বিড়বিড় করে বলে, জানি না এরপর কপালে কি আছে। যেই পাপের দায় ঘাড়ে নিয়েছি তাতে মনে হয় না আর বেশি দিন বেঁচে থাকবো। কথাগুলো বলে সে চলে যায়। জয় কাটেরি আম্মার জয়, বলো সবাই, জয় কাটেরি আম্মার জয়। প্রধান পুরোহিত নীলমাধব বাবুর সাথে সকলে তাল মিলিয়ে জয়ধ্বনি দিয়ে চলেছে। আজ বসুপুর গ্রামের মন্দিরে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হল। শুধু তাই নয়, রমা নামে এক গর্ভবতী মহিলার ভ্রূণ সুরক্ষার পুজো হল। মা এখানে কালো শাড়ি পরিহিতা, তার ডান হাতে এক শিশু সন্তান যাকে পরম যত্নে আগলে রেখেছেন তিনি, আর অপর হাতে একটা লাঠি যার মাথায় অজস্র চুড়ি, যা গ্রামের মহিলারা নিজেদের সন্তানের মঙ্গল চেয়ে দিয়ে গেছে। মায়ের সামনের 2টো দাঁত বেরিয়ে আছে। হঠাৎ করে মুখ দেখলে মনে হবে দেবী হয়তো ভীষণা। তবে গ্রামের মেয়ে বউরা মাতৃস্নেহে তার পুজো করে চলেছে প্রতিনিয়ত। পুরোহিত মশাই পুজোর পর প্রসাদ বিতরণ করতে বাইরে এলে রমার স্বামী বলে ওঠে, ঠাকুরমশাই, আপনি তো জানেন আমার স্ত্রী এর আগের 2টো সন্তান মৃত প্রসব করেছে। আপনি একটু ভালো করে পুজোর ব্যবস্থা করুন, যাতে এবার আর এমন কিছু না হয়। এবার এমন কিছু হলে ওকেও আর বাঁচানো যাবে না। আহা রতন, আমি কিছু করার কে বলো তো? সবই মায়ের ইচ্ছে, মায়ের ইচ্ছে। জানি বাবা, কিন্তু মা যে কোন পাপের শাস্তি দিচ্ছেন তাই তো বুঝতে পারছি না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে রতন। নীলমাধব বাবু ওকে সান্ত্বনা দেন, তবে তার নিজেরও এখানে কিছু করার নেই। যে রমা আজ থেকে 3 বছর আগেও হাসি খুশি ছিল, আজ সে যেন 2 সন্তান হারিয়ে একেবারে মনমরা হয়ে গেছে। নিজের কন্যাসম মেয়েটার এমন অবস্থা দেখে নীলমাধব বাবুও বেশ চিন্তিত। মাঝে একবার ঠিক করেছিল তাকে বিভিন্ন গল্প শোনাবে মায়ের লীলার, তবে তারই মানসিক অবস্থার জন্য আর সাহস পায়নি। তবে রতনকে কিছুটা শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। যাওয়ার আগে বলে, 3 মাস পূরণ হবার পর তো ভ্রূণ রক্ষার পুজো হলো, এরপর 7 মাসে চুরি অনুষ্ঠান হবে। আশা করি এবার তোমাদের আশা পূরণ হবে। তাই যেন হয়। এরপর রতন আর কিছু না বলে বাড়ির পথ ধরে। রাজ, কাম হিয়ার ফাস্ট।
সমীরবাবুর এমন হাঁক ডাকে বেশ ভয় পেয়ে যায় রাজ। এক প্রকার দৌড়তে দৌড়তে এসে হাজির হয় সমীরবাবুর কেবিনে। আমাকে ডাকছিলেন স্যার? বোসপুকুরের কেসটা কি হলো, কিছু জানা গেল? ক্লায়েন্ট তাড়া দিচ্ছে, মেয়েগুলো কোথায়? না মানে স্যার, আমাদের কোনো লোককেই ওখানে ট্রেস করা যায়নি। তোদের মতো কতগুলো অকর্মণ্যকে কেন যে আমি টাকা দিয়ে পুষছি সেটাই আমি বুঝতে পারি না, জানিস তো? কতগুলো টাকার লোকসান করিয়ে দিলি। হ্যাঁ, ভালোই ভালোই বলছি, ওদের খুঁজে বের কর, নয়তো তোদের ঘরের মেয়ে বউকে তুলে নিয়ে গিয়ে বেচে দেবো। হ্যাঁ স্যার, আরেকটু সময় দিন প্লিজ। আমি কথা দিচ্ছি আপনাকে কোনো না কোনো খবর ঠিক এনে দেবো। না 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 না, অত সময় নেই, অত সময় নেই। বোসপুর যাওয়ার ব্যবস্থা কর, আমি নিজে গিয়ে দেখব যে ঠিক কি হয়েছে ওখানে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি করে দিচ্ছি। আর হ্যাঁ, তোরাও সব আমার সাথে যাবি, কেউ ছাড়া পাবি না। রাজ আর কিছু না বলে চুপচাপ চলে যায়। অন্ধকার পথ দিয়ে হেঁটে চলেছে দুটো অবয়ব। আজ প্রায় বেশ কিছুদিন ধরে তারা এভাবেই রাতের বেলায় ঘুরে বেড়ায়। দিনের আলোতে আজকাল চলাফেরা করতে ভয় লাগে ওদের। এই সীমা, আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি তো? এত কথা বলিস না তো রিয়া, চুপচাপ চল। বারবার বলেছি না যে এখানে গাছপালারও প্রাণ আছে। এভাবে আর কতদিন? জানি না রে, তবে আমার মন বলছে আর বেশি দিন এসব সহ্য করতে হবে না। হাসালি রে। ও মা, আমি আবার কিসের হাসালাম তোকে? তুই বোধহয় ভুলে যাচ্ছিস এতদিন যা যা হয়েছে। এরপর আমরা চাইলেও সমাজের স্রোতে ফিরতে পারবো না। ওই সমাজের মুখে আগুন, একদিন তো ওই সমাজ থেকে আমাদের তুলে এনেছিল, তো কিচ্ছু করেছিল। আর শোন, তোরা ফিরলে ফিরবি, আমি ফিরবো না। সীমার কথা শুনে রিয়া আরও কিছু বলতে যাচ্ছিল, সেই সময় এক ভয়ঙ্কর আর্তনাদে চুপ করে গেল দুজনে। রিয়া সীমার হাতটা শক্ত করে চেপে ধরল। আরও একবার আওয়াজটা কানে এলো ওদের। সীমার মনে হলো এই তো সেই আওয়াজ যা সেদিন ওকে বাঁচিয়েছিল, ওদের সকলকে বাঁচিয়েছিল। তাকে আরও একবার দেখার ইচ্ছে যেন ছাড়তে পারল না সীমা। সে ফিসফিস করে বলল, এই তো সে, ওর জন্যই সেদিন আমরা বেঁচে গেছিলাম। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? হ্যাঁ রে, ঠিকই বলছি। সীমা, এত সাহস ভালো না, চল পালাই এখান থেকে। কথাটা বলে রিয়া ওর হাত ধরে টানতে থাকে, তবে সীমা ওখান থেকে এক পাও নড়ে না। রিয়া কি করবে কিছুই বুঝতে পারে না। এমন সময় ওরা দেখতে পায় একটা অবয়বকে। সীমা নিজের অজান্তেই বলে ওঠে, এই তো সেই নারী, হাঁটু অব্দি লম্বা চুল, সেই শ্যামবর্ণ। ও কাকে ওইভাবে নিয়ে যাচ্ছে? লোকটা মরে যাবে তো। ওটাই নিয়ে আছে, ওর থেকে দূরে থাক। কানের কাছে একটা ঘ্যাস ঘ্যাসে কণ্ঠে এই কথাটা শুনে ওরা দুজনেই চমকে ওঠে। তারপর পেছন ফিরে তাকাতেই দেখে একজন বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছে সেখানে। ওদের পেছনে ঘুরতে দেখে সে আবার বলল, ও রক্ত খাকি রে, ওর থেকে দূরে থাক, ভুলেও এখানে আসিস না। কিন্তু আগের দিন যে ও আমাকে বাঁচালো, কে ও? আর আপনিই বা কে? ও তোকে বাঁচালো? বাঁচালো তো। তোর কোথাও ভুল হচ্ছে। না, কোনো ভুল হচ্ছে না। ও আমাকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছে। ভুল কথা, মিথ্যে কথা। ও কাউকে বাঁচায় না, বাঁচাতে পারে না। কথাগুলো বলতে বলতে সে ওখান থেকে চলে গেল। সীমা আর রিয়া অবাক হয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। এমন সময় সীমা দেখল ঠিক আগের দিনের মতো এক ভয়ানক দৃশ্য। ওই নারী মূর্তি ওই লোকটাকে তার ধারালো নখ আর দাঁত দিয়ে ক্ষতবিক্ষত করে দিল। ওরা আর না দাঁড়িয়ে যে পথ ধরে এসেছিল সেই পথ ধরে ছুটতে শুরু করলো। সীমা এখনো মানতে পারছে না যে ওই নারী মূর্তি আগের দিন ওকে রক্ষা করেছিল। রাজ সমস্ত ব্যবস্থা করে ফেলেছে। আজ ওরা বসুপুর যাবে। সমীরবাবু প্রচণ্ড পরিমাণে রেগে আছেন। নিজের কাউন্টাউন শুরু করে দে। কিরে, কি ভেবেছিস? এত সহজে আমার টাকা মেরে দিবি?
আমার যা লস হয়েছে সব তোদের দিয়ে পুষিয়ে নেবো আমি। মনে থাকে জানো। পান চিবোতে চিবোতে কথাটা বলে গাড়ির জানলা দিয়ে বাইরের দিকে তাকায়ও। রাজ এবার ধীরে ধীরে বলে, আমার মনে হয় ওরা কোনো বিপদে পড়েছে, নয়তো এরকম ওরা করতো না। হাতে চুড়ি পরে থাকলে বিপদে তো পড়বে। রাজ আর কিছু বলে না, চোখ বন্ধ করে ভাবতে থাকে আজ থেকে 3 বছর আগের কথা। অনেক ছোটবেলায় মা বাবাকে হারানোয় বাড়ির লোক ওকে হোমে দিয়ে গেছিল। সেখানে সবকিছু ঠিকঠাক চললেও মাধ্যমিক দেওয়ার পর থেকেই টিউশনি করে, খবরের কাগজ বিক্রি করে নিজের খরচ নিজে চালানো শুরু করে ও। এভাবেই উচ্চ মাধ্যমিক ও কলেজ শেষ করে। ততদিনে হোম থেকে অন্যত্র চলে যাওয়ার কথা বলতে থাকে, যদিও এটাও অনেক আগে থেকেই জানতো। 20-21 পর ওই হোমে আর থাকা যায় না। তবে ওখানের ফাদারের চেষ্টায় কিছুটা সময় ও পেয়েছিল, আর সেই সময় ও সমীর বাবুর অফিসে চাকরিটা পায়। সেখানে স্যালারি কম, তবে থাকার জন্য একটা 1 কামরার ফ্ল্যাট দেওয়া হয়েছিল। ফলে অফারটা লুফে নেয়। চাকরি আর পাশাপাশি টিউশনি দিয়ে দিব্যি চলে যাচ্ছিল ওর। 2 বছর বেশ ভালোই কেটেছিল ওর। কিন্তু সমস্যা শুরু হলো ঠিক তারপর। একা মানুষ, তার উপর ফ্ল্যাটটা ছিল অফিসের খুব কাছাকাছি। সেজন্য প্রায় দিনই সবার শেষে অফিস থেকে বেরোতো রাজ, আবার সকালবেলা তাড়াতাড়ি অফিসে আসতো। আসলে কাজের মধ্যে থাকলে সময়টা বেশ ভালো কাটত। সেই জন্য অনেক ভেবে এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল। এরকমই একদিন সবাই চলে যাওয়ার পর একটা প্রেজেন্টেশন রেডি করছিল। সেই সময় একটা গাড়ির শব্দ শুনে বেশ চমকে যায়। প্রথমে ব্যাপারটাকে পাত্তা না দিলেও বার দুয়েক গাড়ির শব্দটা শোনার পর কাজ ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর সামনে থাকা একটা জানলা দিয়ে মুখ বাড়িয়ে নিচের দিকে দেখে। সেখানে অফিসের বস সমীর বাবু এবং তার সাথে আরো বেশ কিছু লোককে দেখে বেশ অবাক হয়। তাদের মধ্যে কোনো একটা ব্যাপার নিয়ে কথা কাটাকাটি চলছিল। কি গন্ডগোল হয়েছে দেখার জন্য সেখানে যেতেই সে বুঝতে পারে ওখানে আর কিছুই নয়, বরং ড্রাগস নিয়ে গন্ডগোল হচ্ছে। হয়তো সরেই যেত, তবে ভাগ্য ওর সাথ দেয় না। সমীর বাবুর সাথে থাকা লোকগুলোর একজন ওকে দেখে নেয়। তারা ওকে মেরেই দিত, তবে সমীর বাবু ওকে ওর প্রেয়সীর প্রাণের ভয় দেখিয়ে নিজের দলে যুক্ত করে নেয়। এরপর 2 বার ও পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করেছে, তবে প্রথমবার ধরা পড়ে যায়। আর দ্বিতীয়বার পুলিশ ওর কথা না শুনে কটা টাকার বিনিময়ে সমীর বাবুর কথা শোনায় ও আশা ছেড়ে দেয়। তারপর টানা 1 বছর হয়ে গেছে ও এই দলেই আছে। পালানোর কোনো পথ ওর সামনে নেই। এদিকে ওর ভালোবাসার মানুষটার ওপরেও নজর পড়েছে এই লোকটার। এমন সময় গাড়িটা জোরে ব্রেক কষায়। ভাবনায় ছেদ পড়ে রাজের। গাড়ি দেখে চালাতে পারিস না? যত নিকম্মাকে নিয়ে আমার কাজ, রাবিশ। সমীরবাবু চিৎকার করছেন বটে, তবে রাজ চুপ করে তাকিয়ে আছে। ওর মনে হলো কে যেন ওর কানের কাছে বলে গেল, এবার সময় এসেছে অন্যায়ের প্রতিবাদ করার। সমস্ত সমস্যার সমাধান করে গাড়িটা শেষে গিয়ে থামল একটা গোডাউনের সামনে। এখানে মেয়েগুলোকে রাখা হয়েছিল। সমীরবাবু ভালো করে গোডাউনটা দেখতে শুরু করে। না, কোথাও কিছু নেই। দেখে মনেই হচ্ছে না যে এখানে বেশ কিছুদিন আগে 10 জন মেয়ে ছিল। এরপর সমীরবাবু রাজের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলে, তুই এখানেই থাক, 1 পাও নড়বি না। এই গ্রামে আমার কিছু গুপ্তচর আছে, আমি তাদের সাথে একবার দেখা করে আসছি, কেমন? এখানেই থাকবি। মাথা নেড়ে সায় দিয়ে ওখানে থাকা একটা চেয়ারের ওপর বসে পড়ে রাজ। সমীরবাবু দ্রুত গতিতে বেরিয়ে যায় ওখান থেকে। সমীরবাবু চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজ উঠে একবার ভালো করে গোডাউনটা দেখে। যদি একটা কোনো প্রমাণ পাওয়া যায় বা কোনোভাবেই সমীরবাবুর থেকে মুক্তি পাওয়া যায়। জায়গাটা ভালো করে দেখতে দেখতে রাজ নিজের মনে বিড়বিড় করে বলে, এভাবে কি করে সবাই উবে যেতে পারে? সত্যিই কি উবে গেছে নাকি অন্য কিছু হয়েছে? এমন সময় ওর চোখ আটকে যায় দেওয়ালের গায়ে। তাড়াতাড়ি সেদিকে এগিয়ে যায়। এই তো শুকিয়ে যাওয়া রক্তের ফোঁটা পড়ে আছে। রাজ আরো ভালো করে জায়গাটা দেখতে থাকে।
বেশ কিছুক্ষণ খোঁজার পর দেওয়ালের গায়ে একটা ফাটল লক্ষ্য করে। তারপর আরও ভালো করে দেখতে চমকে ওঠে। এরা কি এখান থেকেই পালিয়ে গেছে ওই দেওয়াল ভেঙে? কিন্তু এটা কি করে হতে পারে? ওই 5 জনকে এড়িয়ে ওরা যাবে কি করে এখান থেকে? নাকি এখানে অন্য কিছু একটা ঘটেছে? স্যার জানার আগে আমাকে পুরো ঘটনাটা জানতে হবে। কথাগুলো নিজের মনে মনে বলতে বলতে রাজ ওখান থেকে বেরিয়ে আসে। তবে কি করবে, কিভাবে সবটা জানবে তাও ঠিক করতে পারে না। ওদিকে সমীরবাবু যে কোনো সময় ফিরে আসতে পারে, সেই জন্য রাজ আর কোনো রকম রিস্ক না নিয়ে আবার ওখানে ফিরে যায়। তবে মাথা থেকে প্রশ্নগুলো কোনোভাবেই দূর করতে পারছে না। নিজের মনে একটা কথাই ভাবতে থাকে, যেভাবেই হোক সমীরবাবুর আগে ওই মেয়েগুলোকে ওকে খুঁজে পেতেই হবে। সমীরবাবু একবার মেয়েগুলোকে পেয়ে গেলে তাদের কপালে অনেক দুঃখ লেখা আছে। কথাগুলো ভাবতে ভাবতে আবারও তাড়াতাড়ি গোডাউনে ফিরে যায় রাজ। তারপর চুপচাপ চেয়ারে বসে পড়ে। এত মনোযোগ দিয়ে কি ভাবা হচ্ছে শুনি? সমীরবাবুর প্রশ্নে চিন্তার জাল ছিঁড়ে যায় রাজের। না স্যার, তেমন কিছু ভাবছি না। আপনি কোনো খোঁজ পেলেন ওদের? না, এখনো পাইনি, তবে পেয়ে যাব। ও আচ্ছা। এখনো ভালোই ভালো জিজ্ঞাসা করছি। যদি কিছু জেনে থাকিস বলে দে, নয়তো পরে খুব খারাপ হবে। আমি এসবে কিছু জানি না। এমনকি আমি তো এটাও জানি না যে এখানে আপনার কোনো লোক কাজে ছিল। তাহলে আমার পক্ষে কোনো কিছু করা বা কোনো কিছু জানা কিভাবে সম্ভব স্যার? কথাটা তুই ভুল বলিস না। যাই হোক, এখন চল যাওয়া যাক। কোথায় যাবো স্যার? এই গোডাউনে তো আর থাকতে পারবো না। আমার যেসব লোকেরা এখানে আছে তাদের বলে একটা থাকার ব্যবস্থা করেছি। আপাতত সেখানেই যাবি। এরপর ওরা ওখান থেকে বেরিয়ে চলে যায়। মিনিট 15 মতো হাঁটার পর ওরা একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বাড়িটা দোতলা, পাকা বাড়ি। তবে আশেপাশে সেরকম কোনো বাড়ি নেই। ব্যাপারটা রাজের কাছে একটু অদ্ভুত লাগলেও ও এটা নিয়ে কোনো প্রশ্ন করে না। তবে হেঁটে আসা একদিকে সুবিধা হয়েছে, ও ভালো করে রাস্তাটা চিনে নিয়েছে। এখানেই ওকে খোঁজ চালাতে হবে খুব সন্তর্পণে। তবে তার আগে একবার জেনে নিতে হবে কারা ওর স্যারের হয়ে কাজ করে। তবে সেটা না জানা গেলে বিপদ আরও বাড়বে। সারাদিন এইসব ভাবতে ভাবতে কাটিয়ে দেয় রাজ। সমীরবাবু একটা কথা বলেছে, এটা নাকি তার এক গুপ্তচরের বাড়ি। তবে এখনো অবধি তাকে দেখতে পায়নি রাজ। রাতের বেলা দরজায় টোকা পড়ল। সমীরবাবু তাড়াতাড়ি উঠে গিয়ে দরজা খুলে দেয়। তবে লোকটা ভেতরে আসে না, দরজার বাইরে দিয়ে খুব চাপা স্বরে কথা বলতে থাকে। রাজ কোনো উপায় না পেয়ে একটা বোতল নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারপর সমীরবাবুর থেকে কিছুটা দূরে অন্ধকারে মিশে দাঁড়ায়। ইতিমধ্যে অনেক কথা হয়ে গেছে, তবে রাজ শেষের কিছু কথা শুনতে পায়। স্যার, এখন কিছু করতে যাবেন না। আর 5 দিন পর গ্রামে পরব আছে। কিসের পরব আবার? কাঠেরি আম্মার পুজো। ওখানে চুরি অনুষ্ঠান হবে। আমার হাতে এত সময় নেই, এমনিতে অনেকটা সময় চলে গেছে। আমি আমার মতো করে খোঁজ নিচ্ছি, আপনি দয়া করে কিছু করতে যাবেন না। গ্রামের লোক একবার যদি খেপে যায় তাহলে কিন্তু প্রাণ সংশয় হতে পারে। এই, আমাকে তুই ভয় দেখাচ্ছিস নাকি? তোর সাহস তো কম না। না স্যার, ভয় দেখাচ্ছি না, যা সত্যি তাই বলছি। এই গ্রামের লোক ঠিক কতটা ভয়ঙ্কর আপনি জানেন না। তার উপর ওই কাঠেরি আম্মা যে কতটা ভয়ঙ্কর তাও আপনার জানা নয়। তা কে সে শুনি? ও সব বাদ দিন। আমি জানি আপনি ওই সব কথা বিশ্বাস করবেন না। শুধু যেটুকু বললাম সেটুকু শোনার অনুরোধ করব। আমি আমার মতো করে খোঁজ নিচ্ছি। এই 4 দিন যাক, পুজোর পর তখন না হয় আপনার যা করার আপনি করবেন। হ্যাঁ, করব। এই 4 দিনের মধ্যে তুই যদি আমায় কোনো খোঁজ দিতে পারিস তাহলে সবার আগে আমি তোকে খালাস করব, বুঝলি? রাজ ওখানে আর দাঁড়ায় না, তাড়াতাড়ি সরে পড়ে। কারণ যে কোনো মুহূর্তে সমীরবাবু দরজা বন্ধ করে আবার নিজের ঘরে ফিরবে। সেই সময় যদি রাজকে না দেখে তাহলে আরও বড় কোনো গণ্ডগোল হতে পারে। রাজ ঘরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সমীরবাবু ঘরে চলে আসে। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে গেছে। না রাজ কোনো খবর পেয়েছে আর না
সমীরবাবুর লোকেরা সমীরবাবুকে কোনো রকম খবর দিতে পেরেছে, তবে রাজ একটা সূত্র জোগাড় করে ফেলেছে। স্যার, 2 দিন পর এখানে নাকি কি একটা পরব আছে। এই পরবের সময় আমাদের এখানে কি থাকাটা উচিত? ওদের পরব তো আমাদের কি? না স্যার, আসলে আমি শুনেছি যে অনেক গ্রামে এইসব পরবের সময় নাকি ওরা বাইরের লোককে থাকতে দেয় না। আমরা এখানে একজন বিশিষ্ট মানুষের অতিথি হয়ে আছি, সেজন্য তোমার এসব নিয়ে ভাবতে হবে না। তা কাল যে তুমি বেরিয়েছিলে, কোনো খোঁজ পেলে? কথাটা শুনে প্রথমে একটু থতমত খেয়ে যায় রাজ, তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আসলে আমার মাথায় একটা জিনিস কিছুতেই আসছে না। আপনার লোকেরা এইভাবে কোথায় গায়েব হয়ে গেল? ওই যে গোডাউনটায় ওরা ছিল সেই দিন, সেখান থেকে ওরা গেল তো গেলটা কোথায়? কিন্তু এমন কিচ্ছু পাইনি যেটা দেখে বোঝা যায় যে ওরা কিভাবে গায়েব হয়েছে। আমি ওই জন্যই ওখানে গিয়েছিলাম, যদি কোনো সূত্র পাওয়া যায়। তবে গোডাউনটা দেখে মনে হচ্ছে না যে ওখানে কোনো কিছু আছে বলে। সেটাই তো সবচেয়ে বড় রহস্য। ওদের দিয়ে এর আগেও প্রচুর কাজ করিয়েছি, কখনো তো এরকম হয়নি। এমনকি ফোনেও পাচ্ছি না। এই গ্রামে ওদের কেউ দেখেনি, সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ ওরা ওইভাবেই কাজ করে। ফলে আরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আচ্ছা স্যার, ওই যে মেয়েগুলো, ওদের কি ছবি পাওয়া যাবে? না মানে বলছিলাম যে ওই ছবি দিয়ে যদি গ্রামে খোঁজ করা যায় তাহলে। আমরা যতই এই গ্রামে অতিথি হয়ে আসি না কেন, আমরা এখানে বাইরের লোক। এখানে এতগুলো মেয়ের ছবি দেখিয়ে যদি খোঁজা শুরু করি, তাহলে কোনো উত্তর তো পাবোই না, উল্টে আমরাই বিপদে পড়ে যাব। তা তো ঠিক। তবে আমি যেহেতু এখানে মাঝে মাঝেই ঘুরে বেড়াই, সেই জন্য ওদের ছবি দেখা থাকলে একদিকে ভালো হতো। কাউকে যদি দেখতে পেতাম, আপনাকে এসে খবর দিতে পারতাম। আমার লোক যে এই গ্রামের বাসিন্দা, সে এতদিনে ওদের কাউকে দেখতে পেল না, আর তুমি একদিনে বেরিয়ে সবাইকে দেখতে পেয়ে যাবে? সত্যি তোমার ঘটে বুদ্ধির বড়ই অভাব। এরপর আর কিছু বলে না রাজ। কথাটা একদিকে সত্যি, তবে ওর বারবার মনে হচ্ছে যদি মেয়েগুলোকে চেনা থাকতো তাহলে হয়তো খোঁজ পেলেও পেতে পারত। তাই সমীরবাবুর কথায় হাল না ছেড়ে ও আবার বলল, এমনও তো হতে পারে স্যার যে আপনার লোক আপনাকে মিথ্যে কথা বলছে। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে ছবিগুলো দেখাতে পারেন। আমি ঠিক করেছি পরবের আগে এই 2 দিন রাতের বেলা এদিক ওদিক ঘুরে আসবো। তখন যদি কাউকে চোখে পড়ে তাহলে আপনাকে নিশ্চয়ই জানাবো। আমার দৃঢ় বিশ্বাস ওরাই গ্রামেই আছে। একটানা কথাগুলো বলে সমীরবাবুর দিকে তাকায় রাজ। এই লোকটা সহজে কাউকেই বিশ্বাস করে না, তবে এরকম একটা কথা বললে যেটুকু বিশ্বাস ছিল সেটুকু যে নড়বে না তার কোনো নিশ্চয়তা নেই। তবে সমীরবাবুর মুখে কোনো রকম পরিবর্তন না দেখে ও আবার বলে, জানি সে হয়তো আপনার অনেক দিনের লোক, তবে স্যার কে কখন বিশ্বাসঘাতকতা করে তা তো আগে থেকে বলা যায় না। আপনি খুব ভালো করেই জানেন আমি চাইলে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না, কারণ আমি একটা ভুল কাজ করলে আপনি আমার জীবন যে নরক বানিয়ে দেবেন সেটা আপনি আমার থেকে খুব ভালো করেই জানেন। সেই জন্যই বললাম সেই ছবিগুলো যদি দেখাতেন তাহলে ভালো হতো। তাছাড়া এমনিতেও আমরা এখানে বেশি দিন থাকতে পারবো না। এবার যেন ধীরে ধীরে সমীরবাবুর মুখের ভাব পরিবর্তন হতে শুরু করে। রাজ আরও কিছুটা সতর্ক হয়ে যায়। এখন কোনোভাবেই এই লোকটাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আসলে এই কদিনে রাজের একটা কথা মনে হয়েছে, হয়তো এই মেয়েগুলোই পারবে এই সমীরবাবুকে শেষ করতে। রাজ আবারও বলে, আমার যা বলার বললাম স্যার, এবার আপনি বিচক্ষণ মানুষ, বাকিটা আপনি নিজেই ভেবে দেখুন। কথাটা বলেই রাজ ওখান থেকে চলে যাচ্ছিল। সেই সময় সমীরবাবু ওকে ডেকে বলে, আমি তোমাকে ছবিগুলো দিচ্ছি, হাতে আর মাত্র 2 দিন আছে, তারপর পরব। আমরা তার আগেই এখান থেকে বেরিয়ে যাব। নিশ্চয়ই স্যার। এরপর সমীরবাবু ওকে ছবিগুলো দিয়ে দেয়। রাজ ভালো করে দেখতে থাকে। একটা ছবিতে ওর চোখ আটকে যায়, তবে নিজেকে সামলে নিয়েও বলে, আচ্ছা বেশ, তাহলে আমি এখন আসি স্যার। বিকেলবেলা যখন বেরোবো তখন ভালো করে খুঁজে দেখব। সমীরবাবু আর কিছু বলেন না। এর আগে 2বার এখানে সে এসেছে, তবে শেষবার একটা ঝামেলায় ফেঁসে যায়। কোনো রকমে প্রাণ হাতে করে পালিয়েছিল, ফলে এবারে আর কোনোভাবেই গ্রামে ঘুরতে পারছে না। নয়তো এতদিনে ঠিক কিছু না কিছু সূত্র সে বের করে নিত। রাতের বেলা রাজ বেরিয়ে পড়ে। সকালে যে ছবিগুলো সমীরবাবু দেখালো তার মধ্যে একজনকেও আগের দিন দেখেছে।
ওই গোডাউনের পেছনে যে জঙ্গল আছে সেখানে তাকে দেখেছে, তাই সেদিকেই যায় ও। তবে মাঝে মাঝে চারপাশটা দেখে নিচ্ছে। সমীরবাবুকে বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে তার লোক ওকে ফলো করতে পারে। এমন সময় একটা খসখস শব্দ শুনতে পায় সে। কে কে ওখানে? না, কোনো উত্তর নেই। মনের ভুল ভেবে আবারও হাঁটতে থাকে। হাঁটা শুরু করতেই আবারও শব্দটা কানে আসে। কে আছেন এখানে সারাদিন? পালিয়ে যা, নয়তো মরবি। কে কথা বলছেন? হেই, কে কে কথা বলছেন? কে? তোর এখানে কোনো কাজ নেই, যা, চলে যা এখান থেকে। এই, সামনে এসে কথা বলুন। অন্ধকারের মধ্যে কথা বলছেন কেন? চারপাশে তাকাতে থাকে রাজ। কোথাও কেউ নেই, অথচ খ্যাস খ্যাসে কণ্ঠে কানে আসছে কথাগুলো, যেন কোনো এক বৃদ্ধা মহিলা। রাতের বেলা জঙ্গলের মধ্যে একজন মহিলা থাকতে পারে এটাও ভাবেনি, তাই বলে, আপনি কে? উত্তর দিন। আমি কেউ নই, কিন্তু ছাড়বে না কাউকে। কথাগুলো বলতে বলতে সামনে এসে উপস্থিত হয় সেই বৃদ্ধা। রাজের মনে হলো যেন হঠাৎই আবির্ভাব ঘটল তার। হাতে একটা লাঠি, পরনে কালো শাড়ি, কিছুটা কুঁজো হয়ে কথাগুলো বলতে বলতে একেবারে সামনে এসে উপস্থিত হয়। দেখুন, আপনি কিন্তু ভুল ভাবছেন। আমি আসলে এখানে ওই মেয়েগুলোকে খুঁজতে এসেছিস, তাই তো? কথাটা শুনে চমকে ওঠে রাজ। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, আপনি কি করে জানলেন? ওরা কি আপনার কাছে আছে? তোর মুখ পোড়া, ওরা আমার কাছে কেন থাকবে? তাহলে আপনি এসব কি করে জানলেন? আমি সব জানি। তুই চাইলে আমি তোকে ওদের সাথে দেখা করাতে পারি, তবে সাবধান, নয়তো তোকেও ছাড়বে না। সে তো এমনি কপালে বিপদের খাঁড়া ঝুলছে, আর কি বা ভালো হবে। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে। তবে ওর সেসব কথায় পাত্তা না দিয়ে ওই বৃদ্ধা আবার বলে ওঠে, ওদের সাথে দেখা করতে চাইলে আমার পিছে পিছে আয়। কথাটা বলেই সে হাঁটতে শুরু করে। রাজ আর কিছু না ভেবে ওই বৃদ্ধার পিছু নেয়। বেশ কিছুক্ষণ হাঁটার পর ওরা গিয়ে পৌঁছয় একটা একতলা ছোট বাড়িতে। জঙ্গলের এতটা ভেতরে এরকম একটা বাড়ি থাকতে পারে এটা রাজ কখনো কল্পনাও করতে পারেনি। সে নিজের মনে বলে ওঠে, এই বাড়ির কথা হয়তো গ্রামের লোকেরা জানে না, এই জন্যই স্যারের লোকেরা এই বাড়িটা খুঁজে পায়নি। আর মেয়েগুলো যেহেতু এখানে আছে, ফলে এদেরও খুঁজে পায়নি। তবে মানতে হবে মেয়েগুলোর বুদ্ধির জোর। হয়তো এইরকম একটা বাড়িতে আশ্রয় নেওয়া, তাও আবার অচেনা জায়গায়। এই বাড়ির খোঁজ সবাই জানে, কিন্তু কেউ এখানে আসার সাহস করে না, কারণ এখানে আসা মানে সাক্ষাৎ মৃত্যু। তবে ও যদি চায় তাহলে বেঁচেও যেতে পারে। আপনি কি করে? বৃদ্ধা যে এভাবে ওর মনের ভাব বুঝতে পেরে যাবে তা সত্যিও ভাবতে পারেনি। বেশ অবাক হয় ও, তবে সে আর কোনো কথা বলে না। ঘরের দরজায় দুবার টোকা দিতে একজন মেয়ে এসে দরজাটা খুলে দেয়। আয়, ভেতরে আয়। বৃদ্ধার পিছু পিছু সে প্রবেশ করে ভেতরে। মেয়েগুলো ওকে দেখে এক প্রকার ভয় কুঁকড়ে যায়। বৃদ্ধা হেসে বলে, তোদের ভয় নেই, ও তোদের খুঁজছিল, ওর সাথে কথা বল। বাকি মেয়েগুলো পিছিয়ে গেলেও একজন এগিয়ে আসে রাজের দিকে। তারপর ধীরে ধীরে বলে, যদি নিজের মৃত্যু না চান তবে এখান থেকে চলে যান। মৃত্যু সে তো এমনিতেই আমার মাথার উপর নাচছে। তবে আমি আপনাদের অন্য কারণে খুঁজছিলাম। একদম বোকা বানানোর চেষ্টা করবেন না। আমি খুব ভালো করে জানি আপনি কেন আমাদের খুঁজছিলেন। আচ্ছা বেশ, আপনি যখন জানেন তাহলে বলুন, আমি আপনাদের কেন খুঁজছিলাম? কেন আবার? আমাদের বিক্রি করে মোটা টাকা উপার্জন করবেন বলে? না, ব্যাপারটা একেবারেই তেমন নয়। আমাকে যদি একটা সুযোগ দেন তাহলে আমি বলতে পারি। তাছাড়া আপনাদের তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ওইরকম সন্ডা মার্কা অতগুলো লোকের সামনে থেকে যখন পালিয়ে আসতে পেরেছেন, এই গ্রামে থাকলেও যখন এতদিনে ধরা পড়েননি, আশা করা যায় এরপরেও আপনারা ধরা পড়বেন না। তবে আমি আপনাদের খুঁজছিলাম নিজের একটা দরকারে। কি দরকারে খুঁজছিলেন? বলছি, তার আগে আপনার নামটা জানতে পারি? আমার নাম সীমা, কোনো পদবি নেই, কারণ আমি অনাথ।
এরপর রাজ ধীরে ধীরে নিজের ছোটবেলার কথা, সমীরবাবুর সাথে পরিচয় হওয়ার কথা এবং ধীরে ধীরে কিভাবে সমীরবাবু ওকে এই পেশায় যুক্ত করেছে সেই সমস্ত কিছু খুলে বলে। সীমা এতক্ষণ সবটা মন দিয়ে শুনছিল, আর শোনার মাঝে রাজের মুখের দিকে একবার তাকিয়ে ও সত্যি বলছে না মিথ্যে বলছে ওর মুখের ভাব দেখে বোঝার চেষ্টা করছিল। তবে সীমার মনে হয় রাজ সত্যি কথাই বলছে। বিশেষত ওই বৃদ্ধা মহিলা যখন রাজকে বিশ্বাস করে এখানে নিয়ে এসেছে, তখন তাকে আর অবিশ্বাস করার কোনো জায়গা নেই। সবটা বলে রাজ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। ইতিমধ্যে ঘরে বাকি মেয়েরা ভেতরে চলে গেছে। কেবল রিয়া সীমার পেছন দিকে চুপটি করে বসে আছে। বেশ কিছুক্ষণ চারপাশে একটা নিস্তব্ধতা বিরাজ করে। সেই নিস্তব্ধতা কাটিয়ে সীমা বলে ওঠে, সব কিছুই তো বললেন, কিন্তু এটা তো এখনো বললেন না যে আপনি আমাদের কেন খুঁজছিলেন। সত্যি বলতে আপনার কথা শুনে আমার মনে হচ্ছে না যে সমীরবাবুর হাতে আমাদের তুলে দেওয়ার জন্য আপনি আমাদের খুঁজছেন। তাহলে কেন খুঁজছিলেন? ঠিকই ধরেছেন। সমীরবাবুর হাতে আপনাদের তুলে দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তবে পরশু রাতে একবার আপনাকে দেখেছিলাম ওই জঙ্গলের দিকে, তখন অবশ্য বুঝতে পারিনি। তবে আজ স্যারের থেকে ছবি দেখে বুঝতে পারলাম যে সেদিন আপনাকেই আমি দেখেছিলাম। তা যাই হোক, আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? না মানে আপনি যদি উত্তর দেন তাহলে খুব ভালো হতো। বলুন, কি জানতে চান? আপনারা সবাই একসাথে পালালেন কি করে? যারা আপনাদের পাহারা দিচ্ছিল তারাই বা কোথায়? সত্যি বলতে যারা পাহারা দিচ্ছিল তাদের কি হলো আমি ঠিক জানি না। আপনাকে তবে পুরো ঘটনাটাই বলি। কথাটা বলে সীমা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তারপর নিজেকে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা করে। রাজ এসব দেখে বেশ অবাক হলেও কোনো কথা বলল না। এবার ধীরে ধীরে সীমা বলতে শুরু করে, এই যে আমাদের 10 জনকে দেখছেন, আমরা সকলেই কোনো না কোনো আশ্রমে মানুষ হয়েছি। সোজাভাবে বলতে গেলে আমরা সবাই অনাথ। ফলে একটা সময়ের পর নিজের পায়ে দাঁড়ানোটা অত্যন্ত জরুরি ছিল। আর ঠিক এই সুযোগগুলোকেই কাজে লাগায় সমীরবাবু আর তার লোকেরা। চাকরি দেবার নাম করে আমাদের সকলকে একটি শহরাঞ্চলে নিয়ে যায়। তখনও বুঝতে পারিনি কোনো কিছু। তবে সেখানে যাবার পর আমাদের কাছে সবটা পরিষ্কার হয়। ওখানে আমাদের ঘরে ছেলে ঢুকিয়ে দেয় ওই শয়তান সমীর সেন। শুধু তাই নয়, আমাদের ওপর অকথ্য অত্যাচার করে, তাতে একজন মারাও যায়। এরপর আমাদের এখানে আনা হয়, কারণ আমাদের কিছু জনের শরীরে সেদিন ক্ষত তৈরি হয়েছিল। এতে নাকি আমাদের শরীরের দাম কমে যেত। তাই ওই ক্ষতে মলম দেবার জন্য এখানে আনা হয়। এরপর এক রাতে ওরা যখন মদ খাচ্ছিল গোডাউনের বাইরে বসে, আমি তখন ওখান থেকে বেরিয়ে পড়ি। তবে ওরা আমাকে দেখে ফেলে। ওদের হাত থেকে বাঁচতে আমি এই জঙ্গলের অন্য দিকে চলে যাই। আর সেখানে গিয়ে একটা ভাঙা মন্দিরের চাতালের উপর মুখ থুবড়ে পড়ি। এতটা বলে সীমা চুপ করে যায়। ওর সারা শরীরের লোম যেন এখনো খাড়া হয়ে যাচ্ছে। রিয়া ওর খুব কাছে সরে আসে। এতক্ষণে রিয়াকে লক্ষ্য করে রাজ। খুব বেশি হলে 20 বছর বয়স। এখনো মুখে লেগে আছে বাচ্চাদের সারল্য। সীমা নিজেকে সামলে নিয়ে বলে, এর পরের কথা আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে যখন বলছি সবটাই বলবো। ওখানে সেই সময় একটি নারী মূর্তির উপস্থিত ঘটে, যার হাঁটু অবধি লম্বা চুল। মুখটা যে কি ভয়ানক বলে বোঝাতে পারবো না। শুধু তাই নয়, আমার চোখের সামনে ওই 5টা লোককে এক এক করে হত্যা করে সে। তার সেই হুঙ্কার। আর বলতে পারে না সীমা। রাজের মনে পড়ে যায় ওর শোনা সেই হুঙ্কারের কথা। আচ্ছা, তো উনি আমাকে সাহায্য করবেন তাই তো? তা এই উনিকে কোথায় পাবো কিছু জানেন? ওকে তোর কি দরকার রে? হঠাৎই বৃদ্ধার কর্কশ গলা শুনে চমকে ওঠে রাজ। ও কিছু বলতেই যাচ্ছিল, তার আগে বৃদ্ধা বলে ওঠে, এই গ্রামের অধিকাংশ মানুষের কাছে ও ডাইনি। তবে এটা সত্যি না। ওই থানে যে যে বিপদে পড়েছে ও তাকেই রক্ষা করেছে। আর আমাকে রক্ষা করবেন না? আমারও যে বড় বিপদ। ওর ইচ্ছা হলে করবে, তবে ওর ক্ষমতা এই জঙ্গলের বাইরে নেই। মূলত ওই থানে আছে ওর ক্ষমতা। কে সে? কি তার পরিচয়? এতক্ষণে রিয়া কথা বলে। ওর কথা শুনে বৃদ্ধা একবার ওর দিকে তাকায়।
তারপর বলে, কেন রে, এসব জেনে কি করবি? ওকে দেখে ভয় লাগলেও ওর চোখ দুটো যে অন্য কথা বলে। যাক, আরো একজন যে ওই চোখ দেখতে পেল। যাই হোক, খুব ছোট করে বলছি সবটা। কাল বাদে পরশু এখানে পুজো। যাই হোক, ওটা হলো কাটেরি আম্মার থান, যাকে পেরিয়াছি নামেও অনেকে চেনে। পুরাণ মতে বল্লাল রাজন নামে একজন পাণ্ড রাজা ছিলেন, যিনি তার প্রজাদের খুব নির্যাতন করতেন। তা দেখে দেবী রুষ্ট হয়ে তাকে বলেন যে যদি তার সন্তান পৃথিবী স্পর্শ করে তবে সে রাজার অবসান ঘটাবে। এ কথা শুনে রাজা খুব রেগে যান। তিনিও নির্দেশ দেন যে তার সন্তানকে প্রথম স্পর্শ করবে তাকে তিনি মৃত্যুদণ্ড দেবেন। যথাসময়ে রানীর প্রসব বেদনা ওঠে, তবে রাজার ওই কথায় ভয় পেয়ে কোনো দায়ী আসে না। তখন পেরিয়াছি নামে একজন নারী তার প্রসব করায়। তিনি সন্তান স্পর্শ করায় রাজা তাকে হত্যা করতে চায়। শুধু তাই নয়, নবজাতককে হত্যা করতে চেয়েছিলেন নিজের জীবন রক্ষার উদ্দেশ্যে। রাজা জানতেন না যে পেরিয়াছি দেবী আদি পরাশক্তি। রেগে গিয়ে দেবী তার আসল রূপ ধারণ করে। তিনি তার একাধিক বাহু ব্যবহার করে সে রাজাকে তার পায়ের নিচে মারিয়েছিলেন। তারপর সে তার অস্ত্র ব্যবহার করে রাজাকে হত্যা করেছিলেন। একই সময় রানীও শিশুটিকে হত্যা করতে চেয়েছিলেন, কারণ তিনি শিশুটিকে তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী ভেবেছিলেন। কিন্তু পেরিয়াছি রানীকেও হত্যা করেছিলেন। তার পেট চিরে তার অন্ত্র খেয়ে শিশুটিকে বাঁচিয়েছিলেন। বলা হয় যে শিশুটি পেরিয়াচির তত্ত্বাবধানে বড় হয়েছিল এবং পরে পাণ্ড রাজা হয়েছিলেন। তিনি পরে পেরিয়াছি আম্মার জন্য অনেক মন্দির তৈরি করেছিলেন, আর সেই উদ্দেশ্যেই তাকে পুজো করা হয় এখানে। মূলত গর্ভবতী মেয়েরা তাদের গর্ভাবস্থার যখন 3 মাস চলে তখন সেই ভ্রূণকে রক্ষার জন্য দেবীর কাছে পুজো দেন। এরপর মাস 7 পরে চুড়ি দিয়ে পুজো দেয় শিশুর মঙ্গল কামনার্থে। বুঝলি, শিশুর মঙ্গল কামনার্থে চুড়ি দিয়ে পুজো দেয়। তবে দেবীর রুদ্ররূপ বড় ভয়ানক। এতটা বলে বৃদ্ধা থেমে যায়। রিয়া আবার বলে, গ্রামে তো ওনার পুজো হয়, তাহলে ওই থান কার থান? আজ থেকে বহু বছর আগে ওখানে ছিল দেবীর মন্দির, কিন্তু একবার এক মৃতদেহ পাওয়া যায় যার রক্তে গর্ভগৃহ রাঙা হয়ে গেছিল। আর তাই সেবার ধুমধাম করে পুজো করে গ্রামের চারপাশে ও মন্দিরে বাঁধন দিয়ে দেয় প্রধান পুরোহিত তিরুপতিনাথ। আর তারপর দেবীর মন্দির নতুন করে স্থাপন করা হয়। তবে সে এখনো ওখানেই আছে। এখনো কোনো পাপী ওই বেদি স্পর্শ করলে তার মৃত্যু নিশ্চিত। আপনি সত্যি বলছেন? হ্যাঁ, সত্যিই বলছি। আচ্ছা, আমি আজ তবে উঠি। তবে আপনাদের একটা সাহায্য চাই। রাজের কথা শুনে ওরা 3 জন রাজের দিকে তাকায়। রাজ নিজের মুখটা শক্ত করে গম্ভীর গলায় বলে, ওই সমীর সেনকে আমি এই থানে নিয়ে আসতে চাই। আপনারা যদি সাহায্য করেন তবে খুব ভালো হয়। আমি জানি এতে অনেক বিপদের আশঙ্কা আছে, তবু ওই নরকের কীটকে এইবার শেষ করতেই হবে। আমি রাজি, বলুন কি করতে হবে। এমনিতেও আমাদের গায়ে যা দাগ লাগা লেগে গেছে। সীমার কথা শুনে রিয়া চমকে ওঠে। তারপর একটা চিৎকার করে ওকে জড়িয়ে ধরে বলে, না না না, এসবের দরকার নেই, এই বেশ ভালো আছি। কদিন আর পালিয়ে বেড়াবো না, আর না। আপনি পুজোর দিন ওই লোকটাকে আনার ব্যবস্থা করুন, বাকিটা মা স্বয়ং দেখে নেবেন। যাই হোক, এখন আপনি আসুন, অনেক দেরি হয়ে গেল। সীমার কথায় একবার ঘড়িটার দিকে তাকালো সে। সত্যিই অনেকটা দেরি হয়ে গেছে। তাই আর কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে গেল। তারপর দ্রুত রওনা দিল বাড়ির দিকে। ওকে আসতে দেখে সমীরবাবু বেশ গম্ভীর গলায় বললেন,
তো এতক্ষণ কোথায় ছিলে শুনি? এই তো যাওয়ার আগে বেশ জ্ঞান দিচ্ছিলে যে আমাদের এখানে বেশি দিন থাকা উচিত নয়, আর নিজে এতক্ষণে ঘুরে বেড়ালে। রাজ নিজের ভেতর জমা রাগটাকে অনেক কষ্টে চেপে রাখে, তারপর নিজেকে স্বাভাবিক করে বলে, আসলে স্যার, আপনি সকালে যাদের ছবি দেখালেন তার মধ্যে একটা মেয়েকে আমি গ্রামে দেখেছি। হোয়াট, আর ইউ সিরিয়াস? হ্যাঁ স্যার, আমি একেবারে নিশ্চিত। ওকে দেখার পর আমি ওকে অনেকক্ষণ ধরে ফলো করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময় পর ওকে আমি হারিয়ে ফেলি। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেও কোনো লাভ হয় না, শেষে বাধ্য হয়েই বাড়ি ফিরে আসি। সত্যি অবিশ্বাস্য! তুমি এই কদিনের মধ্যে ওদের একজনের খোঁজ পেয়ে গেলে, আর আমার লোকগুলো এতদিন ধরে এখানে থেকেও একজনেরও খোঁজ পেল না। স্যার, আমার মনে হয় ওরা আপনাকে ঠকাচ্ছে, বা এমনও হতে পারে ওরা হয়তো ওই মেয়েগুলোর সাথে যুক্ত। আমি ওদের কাউকে ছাড়ব না, সবাইকে নিজের হাতে শেষ করে ফেলবো। সে আপনি যা ইচ্ছে করুন, তবে স্যার পরশুদিন পরব, তার আগে কিছু না করাই মঙ্গল। তুমি কি বলতে চাইছো? খোঁজ পাওয়ার পরও আমি হাত গুটিয়ে বসে থাকবো? না স্যার, আমি ভাবছি আবারও কাল ওই রকম সময় বেরোবো। যদি মেয়েটার খোঁজ পেয়ে যাই, তাহলে পরবের দিন যখন গ্রামে সবাই ব্যস্ত থাকবে, তখন আমরা না হয় আমাদের কাজ ছেড়ে ফেলবো, আর তারপর না হয় আপনি আপনার লোকেদের যা ব্যবস্থা করার করবেন। কথাটা মন্দ বলনি। যাই হোক, কাল যদি তুমি ওদের খোঁজ এনে দিতে পারো, তাহলে তোমার জন্য একটা মোটা বকশিস থাকবে। কথাটা বলে সমীরবাবু ওখান থেকে চুপচাপ চলে যায়। রাজ একটা বাঁকা হাসি দিয়ে নিজের মনে মনে বলে, বকশিস তো থাকবেই, সেটা হবে আমার জীবনের সেরা বকশিস। পরের দিন বিকেলবেলা রাজ আবারও ওদের বাড়িতে যায়। তারপর ওই বৃদ্ধা এবং সীমাও রিয়ার সাথে বসে সমস্তটা পরিকল্পনা করে নেয়। রিয়া প্রথমে বেশ কিছুটা ঘাবড়ে গেলেও পরে নিজের মনকে শক্ত করে ওদের পরিকল্পনায় সামিল হয়। সমস্ত পরিকল্পনা শেষে রাজ যখন ঘর থেকে বেরিয়ে আসতে যাবে, তখন কিছু একটা ভেবে ওখানেই থমকে যায়। তারপর পেছন ফিরে বলে, সবটাই তো জানা হলো, তবে আপনার পরিচয়টা তো জানা হলো না। আপনি এই জঙ্গলে এরকম একটা জায়গায় একা একা থাকেন, গ্রামের কেউ কি আপনার খোঁজ নেয় না? না না না, কারণ ওদের কাছে আমি মৃত। মানে? হ্যাঁ দূর, আপনি এসব কি বলছেন? একজন জলজ্যান্ত মানুষ মৃত কেন হয়ে যাবে? সে অনেক কথা, ওসব এখন থাক। না না, থাকবে কেন? আপনি বলুন না। আমি হলাম এই গ্রামের অন্যতম প্রধান পুরোহিত, তিরুপতিনাথের স্ত্রী। আমার স্বামী কাল ধর্মের পথে ছিলেন, কখনো কোনো অন্যায় করতে তাকে আমি দেখিনি। এমনকি অন্যায়কে সমর্থন করতেন না তিনি। যখনই কোনো অন্যায় হতো বা কোনো অন্যায়ের আভাস পেতেন, সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়তেন তার প্রতিকার করার জন্য, কিংবা প্রতিবাদে গর্জে উঠতেন। সেবারও নিজের স্বভাব মতোই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন। তবে সেই প্রতিবাদের পুরস্কার স্বরূপ তার কপালে জুটেছিল মৃত্যু। আগের দিন আমি বলেছিলাম ওই গর্ভগৃহে একজন মৃতদেহ পাওয়া গেছিল। আসলে সে কোনো সাধু পুরুষ ছিল না, বরং ছেলে মেয়ে নির্বিশেষে ঠক চচ্চুরি ও মেয়েদের সম্মানহানি করাই ছিল তার আসল কাজ। আমার স্বামী তার কুকীর্তির কথা জেনে গেছিল, তবে সে ছিল এই গ্রামের জমিদারের ছেলে। ফলত ক্ষমতা আর প্রতিপত্তি খাটিয়ে সে সমস্তটাই ধামাচাপা দিয়ে দিয়েছিল। এছাড়াও গ্রামের মানুষের কাছে তারা ছিল দেবতা তুল্য, আর তাদের দেবতার বিরুদ্ধে কেউ এরকম কথা বলছে তা তারা মানতে পারেনি। ফলে আমাদের এক ঘরে করে দেওয়া হয়। তবে এতে আমাদের দুজনের কারোর কোনো আক্ষেপ ছিল না। দিব্যি সংসার চলে যাচ্ছিল। নিঃসন্তান দম্পতি, বিশেষ কিছু তো লাগে না। কিন্তু একদিন সকালবেলা হঠাৎই ওই ছেলের মৃতদেহ পাওয়া গেল গর্ভগৃহে। প্রথমে সকলে আমার স্বামীকে খুনি ভাবলেও কোনো কিছু প্রমাণ করা যায়নি। তার থেকেও বড় কথা, যেভাবে খুনগুলো হয়েছিল কোনো সাধারণ মানুষের পক্ষে তা করা সম্ভব নয়। এরপর গ্রামের আরো বিভিন্ন জায়গায় বেশ কিছু অস্বাভাবিক মৃত্যু ঘটে যায়। তখন গ্রামের মানুষের খেয়াল হয়, তারা সকলে আমার স্বামীর কাছে ছুটে আসে সাহায্যের জন্য। তিনি এতটাই ভালো মানুষ ছিলেন যে তাদের ফিরিয়ে দেননি। সমস্ত নিয়ম মেনে যজ্ঞ করে
নতুন মন্দির প্রতিষ্ঠা করা হলো, গ্রামের বন্ধন করা হলো, সব কিছু হয়ে গেল। তার কিছুদিন পর তিনি মারা যান। ফলে লোকজন আবারও ভাবতে শুরু করে এটাও হয়তো দেবী মায়ের রসের ফল। আর তখন থেকেই আমি এখানে থাকি। ওই পুরনো থানে গিয়ে পুজো দিয়ে আসি। এতটা বলে বৃদ্ধা চুপ করে যায়। রাজ, সীমা ও রিয়া এতক্ষণ অবাক হয়ে শুনছিল। এবার হঠাৎ রাজ বলে, আচ্ছা, এই লোকগুলো সীমাদের পাহারা দিচ্ছিল, তাদেরও তো মৃত্যু এখানেই হয়েছিল। তাদের সব দেহ কোথায় গেল সেটাও কি আপনি সরিয়ে ফেলেছেন? আমার কি আর সেই ক্ষমতা আছে? এসব কিছুই দেবীর লীলা। যাই হোক, তুই এখন যা, কাল দেখা হবে। রাজ আর কিছু না বলে ফিরে যায়। এখন শুধু সময়ের অপেক্ষা। তবে ফেরার পথে ওর মনে হয় যেন একজোড়া চোখ ওকে দেখে চলেছে। প্রতিনিয়ত কানে যেন হঠাৎই ভাসছে সেই হুঙ্কার। রাতে বাড়ি ফিরে সমীরবাবুকে জানায় ওদের দুজনকে পাওয়া গেছে। আগামীকাল সবাই যখন পরবে মেতে উঠবে তখনই ওরা যাবে ওই জঙ্গলে। তবে সকালটা যে এতটা ভয়ানকভাবে শুরু হতে পারে তাও ভাবতেও পারেনি। ভোরবেলা জোরে দরজা ধাক্কার শব্দে ঘুম ভাঙে ওদের। সমীরবাবু গিয়ে দরজা খোলে। রাজও তার পেছনে এসে দাঁড়ায়। তবে যে দরজা ধাক্কা দিচ্ছিল সে আর ঘরে আসে না, দরজা দিয়ে কিছু একটা বলে চলে যায়। কি হয়েছে স্যার? সর্বনাশ হয়ে গেছে। আমার এক চরের মৃতদেহ নাকি ওই মন্দিরের গর্ভগৃহে পাওয়া গেছে। গ্রামের লোকেরা যদিও জানে না সে আমার চর ছিল বা সে কি কাজ করত, তবুও একটা বেশি শোরগোল পড়ে গেছে। অন্য একজনের সে আমাকে সেই খবরটাই দিল। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের একবার ওখানে যেতে হবে। রাজ কিছুই বুঝতে পারে না। তবে হঠাৎ ওর মনে হয় হয়তো একেই বলে ঈশ্বরের লীলা। ওর মস্তিষ্ক যতই বলুক এই সমস্ত কুসংস্কার, ওর মন ওকে বারবার বলে ঠিক ওইভাবেই সমীরবাবুরও পতন হবে। কিছুক্ষণের মধ্যে ওরা গিয়ে পৌঁছয় সেখানে। ওরা যখন মন্দিরে গিয়ে পৌঁছয় তখন দেখে গ্রামের কিছু মেয়েরা একজন পোয়াতি মহিলাকে অনেকক্ষণ ধরে সামলানোর চেষ্টা করছে। তবে তাকে যেন কোনোভাবেই সামলানো যাচ্ছে না। রাজ ওই ভিড়ের মধ্যে দু একজনের সাথে কথা বলে যা জানতে পারে তা হলো যে লোকটা মারা গেছে তার নাম রতন। তার স্ত্রী গর্ভবতী। আজ তারই সন্তানের মঙ্গল কামনার জন্য চুরি অনুষ্ঠান ও পরবের আয়োজন করা হয়েছিল। রাজের হঠাৎ করে মনে হয় আর দেরি করা হয়তো ঠিক হবে না। তবে পরিকল্পনা অনুযায়ী রাতের আগে ওরা কিছুই করতে পারবে না। তাই ও সমীরবাবুর একদম পাশে গিয়ে দাঁড়ায়। তারপর ফিসফিস করে বলে, স্যার, এখানে বেশিক্ষণ আমাদের থাকা ঠিক হবে না। চলুন ওরা এখান থেকে চলে যাই। তাছাড়া রাতেই আমাদের আবার বেরোতে হবে। ওই রকম নৃশংস মৃত্যু দেখে কিছুক্ষণের জন্য সমীরবাবু একদম চুপ হয়ে গেছিলেন। রাজের কথায় সম্বিত ফিরতেই তার কথায় সায় দিয়ে ওখান থেকে বাড়ির পথে রওনা দেন। পরিকল্পনা মোতাবেক রাতের বেলা রাজ আর সমীরবাবু ওই জঙ্গলে প্রবেশ করলেন। সীমা ওকে আগেই বলে রেখেছিল ও যেন সমীরবাবুকে নিয়ে ওই পুরনো মন্দিরটার ওখানে যায়। ওরা ওখানেই থাকবে। রাজও সেই মতো সমীরবাবুকে ওখানে নিয়ে যায়। কিছুটা যাওয়ার পর রাজ বলে, ওই দেখুন স্যার। কথাটা বলে রাজ একদিকে নির্দেশ করে। সমীরবাবু সেদিকে তাকিয়ে দেখে সীমা দাঁড়িয়ে আছে। সে আর কিছু না ভেবে ওই দিকে এগিয়ে যায়। এক সময় সে গিয়ে দাঁড়ায় মন্দিরের চাতালে। তারপর সীমার হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে আসতে থাকে। আর তখনই সমস্ত নিস্তব্ধতা ভেঙে শোনা যায় সেই হুঙ্কার। সেই নারী মূর্তি রুদ্ররূপ ধারণ করে এগিয়ে আসছে। সমীরবাবু সীমার হাত ছেড়ে দিয়ে পিছোতে শুরু করে। সীমা সেখান থেকে সরে এসে রাজের পাশে দাঁড়ায়। তবে সেই নারী মূর্তিকে দেখে তার পা যেন সেখানেই আটকে যায়। এমন ভয়ঙ্কর রূপ কোনো নারীর হতে পারে? কোথায় সেই সৌন্দর্য, কোথায় কোমলতা? সে এগিয়ে এসে দাঁড়ায় সমীরবাবুর সামনে। তারপর এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে তার চুলের মুঠি, আর অপর হাত দিয়ে তাকে টানতে টানতে নিয়ে যায় মন্দিরের দিকে। তারপর এক ধাক্কায় মাটিতে ফেলে দিয়ে একের পর এক পদাঘাত করতে থাকে। যা, তোরা সব চলে যা, তোদের এখানে আর কোনো কাজ নেই। যা, চলে যা। বৃদ্ধার কথা শুনে দুজনে ফিরে তাকায় সেদিকে। রাজ কিছু বলতে যাচ্ছিল, তবে সেই বৃদ্ধার উজ্জ্বল চোখ দেখে সে বেশ অবাক হয়ে যায়। আর কিছু বলার সাহস পায় না সে।
এরপর কেটে গেছে প্রায় 1 মাস। ওরা শহরে ফিরে এসে সকলকে জানায় যে ওই গ্রাম থেকে সমীরবাবু একদিন আগে ফিরে আসে, কিছু একটা কাজ আছে বলে। পুলিশ নিজেও তদন্তে তেমন কিছু না পেয়ে কেসটা ক্লোজ করে দেয়। রাজ দায়িত্ব নিয়ে যতজন মেয়েকে পেরেছে উদ্ধার করেছে। সকলে মিলে ধীরে ধীরে জীবন স্রোতে এগোতে শুরু করেছে ওরা। আর ওই ভয়াবহ নারী মূর্তি, না, তাকে আর ওদের ভয় লাগে না, বরং ওদের মনে হয় এমন ভয়ানক কিছুর সত্যিই খুব দরকার। এতক্ষণ আপনারা শুনছিলেন কাটের ইয়াম্মা, রচনা প্রজ্ঞা চক্রবর্তী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, ঋদ্ধি, পার্থ, আর্য, প্রভাকর, দুর্বা, অস্মিতা এবং শুভম। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল রণজয়, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে আরও একটি নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।